বৈদ্যুতিক সংযোগবিহীন ঘোর বর্ষণমুখর এক ধূসর সন্ধ্যার সময় আমি এখন গৃহবন্দী হয়ে বসে আছি। অফিস থেকে হাফ বেলাতেই ফিরে এসেছি আমি, এবং অনেকক্ষণ হলো নিজের ঘরেতেই বসে আছি। ফেরার সময় আকাশে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, কিন্তু এখন পরিবেশ জুড়ে রীতিমতো দুর্যোগ চলছে। পরিবেশের গতিক যে এমন হবে আগাম পূর্বাভাস সত্যিই পাইনি। এ যেন বিনা মেঘে বজ্রপাত হওয়ার মতোই অকল্পনীয় ব্যাপার বটে। সর্বত্রই দেখে শুনে মনে হচ্ছে জলের তলায় শহর শুদ্ধ তলিয়ে গিয়ে নগরবাসীর পরলোক গমন অনিবার্য। মানব সভ্যতার ইতি কি তবে আজকেই হবে? ঘুটঘুটে অন্ধকার জগৎ সংসার গ্রাস করে প্রলয়ের সময় যেই পরিমাণ বৃষ্টির ঝড়ে পড়ার কথা ছিল, আজকে ঠিক সেই রকমই মনে হচ্ছে। এরূপ হাজারো অবান্তর চিন্তা আমার খালি মস্তিষ্কের কোষে কোষে জাগিয়ে উঠছে। নীরব হয়ে টেবিলের ওপর জ্বলন্ত হ্যারিকেনের ভিতর মৃদু উস্কে থাকা মিটমিটে আগুনের শিখার দিকে দৃষ্টিপাত করে বিস্তর অবসর, কিছুই করার নেই। সেই সুবাদেই যে বই নিয়ে ঘণ্টা তিনেক পড়ব, সেইটাও অদৃষ্টে জুটল না। এরকম অবসরে কতই না বইপত্তর নিয়ে সময় অতিবাহিত করেছি। এই তো গত পরশু সদ্য কলেজ স্ট্রিট থেকে এক রাশ বই কিনে নিয়ে এসেছি। আমি পিছু ঘুরে বইয়ের থাক পরিদর্শন করে এক ঝলক আদ্যপ্রান্ত চোখ বুলিয়ে নিলাম, কিন্তু না, বাদলার মেজাজের সঙ্গে খাপ খায় এরকম বই আমার নজরে এলো না। ওইদিকে আমার স্ত্রী ও সন্তানরা তারাও নেই, যে বর্ষার সন্ধ্যায় গরম গরম চা সহযোগে দুই দণ্ড স্বামী স্ত্রী বৃষ্টি দেখতে দেখতে একটু গল্প করব, ফিরে যাব অসংখ্য স্মৃতিবিজড়িত অতীতের দিনগুলোতে। বলতে গেলে আমি এক প্রকার নিঃসঙ্গ। এই একাকিত্বের রেশ বিমোচনের জন্য কিছু একটা করার খাতিরে অনিচ্ছা সত্ত্বেও যদি বইপত্র নিয়ে বসতাম, কিন্তু বই পড়ার মতো যেই পরিমাণ উজ্জ্বল আলোর প্রয়োজন, সেটা না থাকায় আমার বর্তমান অতিষ্ঠ সিদ্ধ হচ্ছে না। বাইরে অবিরত মুষলধারে ক্রমান্বয়ে বৃষ্টিপাত হয়েই চলেছে। খোলা জানলার বাইরে কালিমালিপ্ত অন্ধকারে আমার চোখ আটকে গিয়ে দৃষ্টিসীমা লোপ পেয়েছে। রাস্তাঘাট জলে থই থই। এইখানে একটু বৃষ্টি হলেই হাঁটু জল জমতে বিন্দুমাত্র সময় লাগে না হলপ করে তা বলতে পারি। সিগারেট ধরাতে গিয়ে দেখি প্যাকেট ফাঁকা। বিমর্ষভাবে চিন্তা করছি কি করা যায়। এই সময় শুনলাম পথের ওপর জমে থাকা জল ভেঙে আমার বাড়ির দিকেই কেউ যেন এগিয়ে আসছে। রীতিমতো শিউরে উঠলাম। মনে পড়ে গেল বহুদিন আগে তারানাথের মুখেই শোনা কালভৈরব গল্পটি, যেখানে তিনি সব সাধনার প্রক্রিয়া গুরুর নির্দেশ মতো নির্দিষ্ট সময় সম্পূর্ণ করার আগেই বিপদে পড়েছিলেন। উনি বাড়ি ফিরে বর্ষণমুখর এক রাত্রে পোলো নিয়ে কৈখালির জল থই থই মাঠে গিয়ে মাছ ধরে যখন ফিরছেন, তখন সাধুর প্রদত্ত ক্ষমতা দ্বারা মনের গহীনে পেয়েছিলেন এক প্রকারের বিচিত্র অনুভূতি, এবং পলকের বিদ্যুৎ ঝলকানিতে দেখতে পেয়েছিলেন ওনার সামনে থেকে সামান্য ব্যবধানে ওনার সাধনা চলাকালীন উনি যেই শবের ওপর উপবিষ্ট হয়েছিলেন, সেই প্রতিশোধ নেওয়ার তাগিদে তারানাথের দিকে এগিয়ে আসছে। তখনও অনুরূপ জল ভাঙার শব্দ হয়েছিল। তাহলে আমার সাথেও এমন কোনো দুর্ঘটনা সংঘটিত হতে যাচ্ছে না তো? শব্দটা আমার দরজার বাইরে এসে থেমে গেল, এবং বেশ খানিক পরে দরজায় টোকা পড়ল বাড়তি। চমকে উঠলাম। এই দুর্যোগপূর্ণ সন্ধ্যায় কেই বা এলো এমন অসময়, তাও আবার আমার বাড়িতে? বাইরে থেকে বৃষ্টির শব্দ ছাপিয়ে ভেসে এলো এক অতি পরিচিত কাতর কণ্ঠস্বর। সেটার কারণ নয়, আমার ব্রিজ খেলার আড্ডার বহুদিনের পুরনো অন্তরঙ্গ বন্ধু স্বয়ং কিশোরী সেন। হাত ছেড়ে বাঁচলাম। শূন্য মস্তিষ্কে এইসব অবান্তর চিন্তা শুধুই জড়ো হয়। তার এই অপ্রত্যাশিত আগমন আমার কাছে বড়ই চমকপ্রদ। যাই হোক, প্রদীপের স্বল্পলোকিত আলোর ওপর নির্ভর করে উঠে গিয়ে ছিটকেনি খুলে দিতে বাইরের মুষলধারে বৃষ্টির ছাট ও এলোমেলো ঝোড়ো বাতাসের সঙ্গে সে ঢুকে পড়ল হন্তদন্ত হয়ে। দরজার বাইরে এক ঝলক গলা বাড়িয়ে দেখি গ্যাস বাতিগুলোর আলো কমতে কমতে একেবারেই নিভে গেছে। শুধু তাই নয়, এই তল্লাটের সর্বত্র এখন বিদ্যুৎ নেই। আদিভৌতিক গা ছমছমে এক ধরনের অস্বস্তিদায়ক পরিবেশ বিদ্যমান।
আকাশে প্রবল কালো মেঘের ঘন ঘটার দরুন দেখি বিকেলের আলোর চিহ্ন নেই, বরং দিকবিদিক এমনভাবে অন্ধকার নেমেছে যে আমার পাড়া ছাড়িয়ে মেন সড়কে টর্চ বিনা পৌঁছতেই হিমশিম খেতে হয়। তার মধ্যে কিশোরী যে কি করে পথ চিনে আমার দরজায় উপস্থিত হলো সেটা ভেবেই আশ্চর্য হলাম। দরজার ছিটকিনি লাগিয়ে দিয়ে আমি ফিরে চাইলুম কিশোরীর দিকে। সে আমাকে গ্রাহ্য না করে কখন ঢুকে গিয়ে তারে মেলতে দেওয়া শুকনো গামছা দিয়ে আপাদমস্তক নিজের গা হাত পা মুছতে ব্যস্ত। যাই হোক, বেশ কিছুক্ষণ ওর পানে তাকিয়ে আমি গরম চায়ের পেয়ালা তার সামনে রাখতেই সে উজ্জ্বল চোখে আমার দিকে দৃষ্টিপাত করে বলল, যাক, এটাই দরকার ছিল। একটু বসি। বাবা, হাঁপ ছেড়ে বাঁচলুম। বাইরে যেই পরিমাণ বৃষ্টি তাতে হাঁটা মুশকিল। শ্রাবণের এইরূপ বৃষ্টির দাপট খুবই কম দেখেছি বলে মনে হয়। অবশ্য শ্রাবণ ও আষাঢ় এই দুই ঋতুই বেশ উপভোগ্য। কিন্তু কিশোরী ম্লান হেসে আমার দিকে চাইল কথা শেষ করে। আমি তার ইঙ্গিতটা অল্প হলেও ধরতে পারছিলাম, কিন্তু এই কথাগুলো কর্ণপাত না করে জিজ্ঞেস করলাম, কিশোরী, তুমি এই দুর্যোগ মাথায় করে আমার এইখানে কি কারণে এলে শুনি? অনর্থক যে আসনি এটা বুঝতেই পারছি। কোনো কারণবশত এলে নাকি এমনি আড্ডা দিতে? চায়ের পেয়ালায় প্রথম দফা চুমুক মেরে সে অনুযোগের সুরে আমার সম্মুখে হাত নাড়িয়ে বলল, আর আড্ডা? এই ঝুপসি অন্ধকারে যেখানে পথ দেখে চলাই দায়, সেইখানে তুমি আড্ডার কথা বলছো? না হে বিভূতি, বলা তো মন্দ, নইলে কি আসি? এই ঋতুতে মেষের ঘরে আমার আর 3 জন সতীর্থদের সাথে অফিস থেকে ফিরে ব্রিজ খেলার কথা ছিল। তুমি তো জানোই 4 জন ব্যতীত এই খেলা হয় না। আমরা 4 জনেই কর্মজীবী মানুষ, আর দীর্ঘদিন ধরে মেস বাড়িতে একসাথে থাকা সুবাদে বন্ধুত্ব প্রায় প্রগাঢ় হয়েছে। তাই স্থির করেছিলাম যে যার অফিস থেকে ঘন্টা 3 ওই সবই মতো থাকবো, কিন্তু আজকের পরিবেশ সব কিছুই মাটি করে দিল। দেখো, এখন মাত্র সন্ধে 6টা, বাইরে কি পরিমাণে বৃষ্টি পড়ছে সে তুই দেখতেই পারছো। অফিস ছুটি হওয়ার আগে পর্যন্ত দুর্যোগ ঘনিয়ে আসেনি, আর তুমি লক্ষ্য করছিলে যে এই দুর্যোগে অতর্কিতে গনিয়ে এসেছে। অনেকক্ষণ আগে ওই 3টে নাগাদ আকাশে দেখলাম রৌদ্রজল ঝলমলে পরিবেশ, আর এখন দেখো, নিঃশ্বাস ব্যতীত কাউকেই বিশ্বাস করা উচিত নয় দেখছি। কিন্তু যেই না বাইরে পা দেব, অতর্কিতভাবে নামলো ঝিরঝিরে বৃষ্টি। ছাতাটা আনিনি। বৃষ্টির বেগ দেখে অশান্তই হয়েছিলাম। দ্রুত পা চালালে হয়তো বাড়ি পৌঁছে যাব, খালি হয়তো অল্প একটু ভিজতে হবে। যেমন ভাবা তেমনই কাজ। তবু দ্রুতই পা চালাচ্ছিলাম, কিন্তু এইখানে এসে আর এগোবার সাহস কুলোলো না ভাই। পাল্লা দিয়ে প্রচণ্ড বৃষ্টির দাপট আমার পথ রোধ করলো। ভিজে নাকাল হতে হচ্ছিল। রেহাই পেতে শটান তোমার বাড়িতে আশ্রয় নেওয়ার তাগিদে ঢুকে পড়লাম। সব কিছুই আজকে মাটি হয়ে গেল যেন। দাও তো একটা সিগারেট দাও। ওইটা আমার কাছে নেই, প্যাকেট শেষ। খুঁজে পেলে দেখো যদি তোমার কাছে কিছু থাকে। চুরুটের ফুরিয়ে যাওয়ায় কিশোরী যেন আরও মুষড়ে পড়ল। পথে বেরোনোর উপায় যখন নেই, তখন একে অপরের সঙ্গে গল্প করেই সময় কাটানো ও বৃষ্টি থামার অপেক্ষা করাটাই যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছিল। ঘণ্টাখানেক এইভাবে দুই বন্ধুর মধ্যে কিছুক্ষণ বিভিন্ন বিষয়ে কথোপকথনের পর দেখি নিজের আসনে বসে কিশোরী উসখুস করছে। চঞ্চল দৃষ্টি ইতিউতি মেলছে। যখন একটু পরিবেশের গতিক সুবিধের হলো, অর্থাৎ জল ঝরা যখন কমলো, তখন কিশোরী আমাকে বলল, বিভূতি, তোমার হাতে কি এখন কোনো বিশেষ কাজ আছে? কই না তো, এখন তো অখণ্ড অবসর। কেন, কি হয়েছে? দেখো, পুরো 1 ঘন্টা দুজনে তো ঘরেই বসে আছি, আর ভালো লাগছে না ভাই। কিছুই না, তারানাথের কথা বড়ই মনে হচ্ছিল জানো তো। তোমার সঙ্গে যখন কথাবার্তা কইছি তখন মনের মধ্যে তারানাথের কথাগুলো ভেসে উঠছে। আজকের যা দিন, তারপর আবার বৃষ্টির ঘন ঘটা, তেলে ভাজার সহযোগ, গল্পের আসর, হা হা, একেবারে জমে যাবে। এই বেলা বেরিয়ে পড়ি, চলো। কাল বিলম্ব করা একদম ঠিক হবে না বৎস, বুঝলে? ভয় নেই, বৃষ্টিতে ভিজতে হবে না। বৃষ্টি মনে হচ্ছে থেমে গেছে।
এই কথা বলে আমাকে কথা বলার বিন্দুমাত্র অবসর না দিয়ে কিশোরী তরুণ বালকের মতোই উৎফুল্ল মনে দ্বিগুণ উৎসাহ নিয়ে উঠে দাঁড়ালো। খোলা জানলার বাইরে অন্ধকারে চোখ সইয়ে যতটুকু দৃষ্টিগোচর হয় তাতে দেখলাম আকাশে মেঘ কিছুটা হলেও কেটেছে, তারা উঠেছে। শুধু আশেপাশের গাছের পাতা চুইয়ে চুইয়ে টিপটিপ করে জল পড়ছে। আমিও ভাবলাম, মন্দ কি, বসেই তো আছি, স্ত্রীও তো নেই এইখানে, সেই সন্তান শুদ্ধ দিন দশকের জন্য বাপের বাড়ি গেছে। অযথা তার বিরহে একাকিত্ব লাগার জন্য হাপিত্তেশ না করে বরং আজকের দিনটা স্মরণীয় করে নেওয়া যাক। তারানাথের গল্প আমরা যতই অবিশ্বাস করি না কেন, এইসব আষাঢ় কিংবা শ্রাবণ মাসের ঘোর লাগা দুর্যোগের সন্ধ্যার রহস্যময় আবহাওয়া আমাদের নিজেদের অজান্তেই কেমন যেন একটু আকৃষ্ট করে। সেই আকর্ষণ উপেক্ষা করা আমাদের কর্ম যেমন নয়, তেমনি কাম্য পর্যন্তও নয়। পৃথিবীর উদ্ভট খবর ও কাহিনীর প্রচুর ভাণ্ডার স্বয়ং তারানাথ। পথে ঘাটে সেসব কথা শুনতে পাওয়াই যায় না। এমন বৃষ্টির দিনে কোনো না কোনোভাবে ওই দিন যাওয়া অপ্রত্যাশিতভাবেই স্থির হবে। বহুবার দেখেছি, হয়তো ঠাকুরমশাই আমাদের চান, তাই ওনার অমিত ক্ষমতা দ্বারা আমাদের নিজের কাছে টানেন। না, মানুষটাকে আগাগোড়া চিনতে পারলাম না। যাই হোক, কিশোরীর প্রস্তাবে রাজি হয়ে আনলা থেকে শার্টটা গায়ে ছাপিয়ে নিয়ে আমরা দুই মূর্তি টর্চ হাতে দুটো ছাতা সম্বল করে গল্প শোনার লোভ সম্বরণ করতে না পেরে বেরিয়ে পড়লাম। রাস্তাঘাট যেমন অন্ধকার তেমনই ভিজে ভিজে এলোমেলো কনকনে বাতাস বইছে। ট্রাম রাস্তায় পৌঁছে ট্রাম খুঁজে উঠে পড়লাম। ট্রামে বিশেষ লোক লস্কর নেই, শুধু আপিসের অষ্টপ্রহর খাটুনিতে ক্লান্ত হয়ে প্রথম সারির সিটে প্রবীণ গোছের ব্যক্তিরা ঘুমে ঢুলছে। আমার মন তখন অন্যদিকে। অদ্ভুত একটা ভাব এসে মনটাকে আচ্ছন্ন করে তুলছে। কিশোরীর মুখেও তেমন কোনো কথা নেই, সেও বাইরের দিকে দৃষ্টি দিয়ে রয়েছে। ঘোর ভাঙল যখন শুনলাম মটলেন বলে কন্ট্রাক্টর হাঁকডাক করছে। আমরা দুজনেই পৌঁছে মোড়ের মাথার গুমটি থেকে একটা পাসিং শোয়ের নতুন প্যাকেট পকেটস্থ করে নিয়ে নিজেদের ধূমপানের তাগিদ মিটিয়ে ও গরম গরম আলুর চপ কিনে নিয়ে চড়লাম নির্জন সড়কের কোলাহল বিমুখ মটলেনের গলির এক্কেবারে ভিতর তারানাথের আস্তানার উদ্দেশ্যে। গিয়ে দেখি দরজা ভেজিয়ে রাখা। চৌখাটের বাইরে রবারের কাদামাখা পামসু খুলে দরজা ঈষৎ খুলতেই প্রথমেই দেখি তক্তাপোষের ওপর ষাটোর্ধ্ব তারানাথ তান্ত্রিক ধ্যানমগ্ন। পরনে একটা শুভ্র বর্ণের সুতির ঢিলাঢালা পরিচ্ছদ। জ্ঞান নেই, পদ্মাসনে বসে কোলের ওপর দুই হাত স্থাপিত করে উনি বসে রয়েছেন। ঘর জুড়ে এক প্রকার নৈশব্দ যেমন বিরাজ করছে, তেমনি এক ভিন্ন প্রকারের অদৃশ্য শক্তি বলয় অনুভব করছিলাম। বৈঠকখানার ঘর ধুনোর পবিত্র সুভাষে উদ্ভাসিত। কিশোরীর মনে এই সম্বন্ধে আগাগোড়াই অবিশ্বাস। সে সর্বদাই তন্ত্রমন্ত্রে গুপ্ত বিদ্যা প্রমুখকে বিদ্রূপের চোখেই দেখে। তারানাথের এই ক্রিয়াদি ভণ্ড মনে করে সে বাঁকা হাসি হাসল নিঃশব্দে, তবে কোনো রকম প্রতিক্রিয়া দেখাল না। আমি বহুবার তাকে নিষেধ করেছিলাম যে ঠাকুরমশাইয়ের মধ্যে বিশ্বাসের ভিত আমাদের নষ্ট করার কিন্তু কোনো অধিকার নেই। এইরকম পরিস্থিতিতে আমরা বহুবার পড়েছি। দরজা ভেজানো ছিল, তাই আমরা কখন ওনার অগোচরে প্রবেশ করে ভিতরে নিঃশব্দে মোড়া দখল করে বসে পড়লাম উনি তা জানতেও পারলেন না। কিন্তু মিনিট 5 অতিবাহিত হওয়ার পর অদ্ভুত একটা বৈশিষ্ট্য তারানাথের মধ্যে যখন দেখলাম, তখন আমাদের মধ্যে বিষয়ের অন্ত ছিল না। এমনিতেই উনি একজন শাক্ত মন্ত্রে দীক্ষিত তান্ত্রিক। শুনেছি ওনার মুখেই উনি বলেছিলেন যে সূর্যগ্রহণের মতো একটা শুভ মুহূর্তে ওনার তন্ত্রের দীক্ষা হয় সদ্গুরু সান্নিধ্য থেকে। এর পরের অভিজ্ঞতা উনি বিভিন্ন বর্ষণমুখর আষাঢ় কিংবা শ্রাবণের সন্ধ্যায় মজলিসে একের পর এক শুনিয়ে গেলেও আমার মনে হয় তারানাথ বহু সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়াদি গোপন করে। মুখে যতই বলুক যে ওনার বৈষয়িক লোভ লালসার ও ক্ষমতার অপব্যবহার করার ফলে সাধনার দ্বারা অর্জিত শক্তি ক্ষয় হয়ে তলানিতে ঠেকেছে, কিন্তু আমার মনে ঘোর সন্দেহ হয় যে উনি এখন অমিত ক্ষমতা ধারণ করে। হুঁশ যখন ফিরল তখন দেখি মটলেনেই উপস্থিত তারানাথের বৈঠকখানায়। ইতিমধ্যেই ওনার ধ্যান ভঙ্গ হয়েছে। তারপর যুক্ত হস্তে ইষ্টের উদ্দেশ্যে নমস্কার করে উনি আমাদের দিকে চোখ মেলে উজ্জ্বল দৃষ্টি নিক্ষেপ করে বেশ স্বাভাবিকভাবেই খুশি খুশি গলায় বললেন, আরে আরে, এ কি তোমরা দুটি কখন এলে? হ্যাঁ, আমি তো ভাবতেই পারিনি তোমরা আসবে। ব্যাপার কি? নিশ্চয়ই গল্প চাই,
তাই না? যা বৃষ্টি মুখর পরিবেশ তাতে একাই লাগছিল। ইচ্ছে ছিল যে তোমরা এলে দুটি খোঁজ গল্প করব। যাক, ইষ্ট আমার এই ইচ্ছেটা রেখেছে। দেখলে তো, তোমরা আমার গল্প বিশ্বাস করো না, আবার গল্প শুনতেও ছাড়ো না। এমনি এমনি কি তখন বলেছিলাম যে নাস্তিক ও অবিশ্বাসীরাই অলৌকিক গল্পের ভালো শ্রোতা হয়। তারানাথের এই উচ্ছ্বসিত আনন্দ দেখে ওনার মুখ নিঃসৃত কথাগুলো শুনেও আমাদের মধ্যে বিন্দু মাত্র উৎসাহ জেগে উঠল না, বরং কিশোরী সন্দিগ্ধ সুরে বলল, আমরা এলাম এই ব্যাপারটা আপনি এইমাত্র লক্ষ্য করলেন, আর বিভূতিকে এইমাত্র যা বললেন সেটাও বুঝি ভুলে গেছেন? তারানাথের কপালে ভাঁজ পড়ল। তিনি ভ্রুর মাঝখানটা 2 আঙ্গুল দিয়ে চেপে চিন্তার ভঙ্গিতে বেশ কিছুক্ষণ মাথা হেঁট করে নির্লিপ্ত স্বরে আমাদের উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, এতে অবাক ও বিস্মিত হওয়ার কি আছে শুনি? এমন আমার মাঝে সাঝেই হয় আর কি। আমি সম্পূর্ণ কারণটা ব্যাখ্যা করলাম। তারানাথ কিন্তু স্বভাবতই গুম হয়ে গেল। ওনার মুখমণ্ডল জুড়ে নেমে এলো গভীর দুশ্চিন্তার ছায়া। উনি বললেন, ধ্যানমগ্ন অবস্থায় আমার মধ্যে এইরকম ভাব পরিবর্তন তখনই দেখা যায় যখন কারোর বিপদের আভাস আমি টের পাই। অর্থাৎ এমন কোনো ব্যক্তি যার সাথে আমার আগে এইখানে সরাসরি দেখা হয়েছে, মূলত ধ্যানে সমাধিস্থ হলেই তখন মাঝপথে আমার চোখ খুলে যায় এবং চেতনাবিহীন অবস্থায় আমি কারোর মুখবাণে চেয়ে থাকি ও বুঝতে সক্ষম হই। আর যার মুখের দিকে প্রথম দৃষ্টি পড়ে, মনে রাখবে তার বিপদ আসন্ন। তার সঙ্গে সেই মানুষটির কোনো যোগাযোগ আছে। মধুসুন্দরী দেবী আমাকে এই প্রকারের কিছু ক্ষমতা দান করেছিল। এই কথা তো তোমাদের আগেই বলেছি, কিন্তু তোমাদের সেগুলো বিশেষ বোধগম্য হবে কেন? আমার পরিচিত? কার কথা বলছেন ঠাকুরমশাই? আমার তো কিছুই বোধগম্য হচ্ছে না। আমার কথাটা অব্যক্ত আর্তনাদের মতোই বৈঠকখানার ঘরে প্রতিধ্বনিত হল। ঠাকুরমশাই কিছু একটা বলতে যাচ্ছিলেন, ঠিক ওই মুহূর্তে ওনার বড় কন্যা চারি প্রবেশ করল। তার হাতে একটা হুকো কলকে। ঠিকরেটা ভালোভাবে গুজে নিয়ে বেশ খানিকক্ষণ স্তব্ধ থেকে তারানাথ সেটা ওনার হাতে দিয়ে ভালো করে ফু দিতে লাগলেন। কলকের সুবাসেই স্পষ্ট মনে হলো এ যে সে স্থানীয় তামাক নয়, একেবারে খাঁটি অম্বুরি তামাক। ঝিম ধরানো এক প্রকার গন্ধ আমাদের নাকে এসে লাগল। আমরা কিছুই বুঝতে না পেরে তারানাথের অতি যত্ন সহকারে কলকের ধরানোটা দেখছিলাম। আমাদের দেখে ক্ষীণ হেসে তারানাথ বলল, ঘ্রাণেন অর্থ ভোজনম। এক ব্যবসায়ী খদ্দের কাশি থেকে আমাকে এনে দিয়েছে এক ডিবে, আমার পরামর্শে কাজ হওয়ার প্রণামের সাথে উপহার স্বরূপ। গুরুক গুরুক শব্দটা শুনলেই মেজাজ একেবারে আনন্দে ভরে ওঠে। চারি তামাক দিয়ে আমাদের প্রণাম করে আমাদের আনা তেলে ভাজার প্যাকেটটা নিয়ে যেতে যেতে বললেন, দি মুড়ি আর তেলে ভাজা, চাটা পরে দেবো খুন। বলেই সে প্রস্থান করলো এই ঘর থেকে। আমি তারানাথের জন্য আনা পাসেংশোটা এগিয়ে দিতেই তারানাথ সেটা নিয়ে নিলেন। এখন উনি কলকে টানার তোড়জোড় করতেই অধিক ব্যস্ত। আমার প্রশ্নে ভরা মুখমণ্ডল দেখে কলকেতে একটা মোক্ষম টান দিয়েই তারানাথ ক্ষীণ হাসলেন। তাচ্ছিল্যের সুরে বললেন, বুঝবে না বিভূতি, বুঝবে না। এসব কি সাধারণ মানুষের বোঝার কথা? দেখো, খোঁজ নিয়ে কাকে এনেছিলে আমার কাছে, তার অনিষ্ট করার জন্য কেউ উঠে পড়ে লেগেছে হয়তো। আমার তো মনে হয় সে নিজেই এক প্রকার দায়ী। আমি মাত্র ইঙ্গিত পাচ্ছি, আর তোমার মুখের দিকে তাকিয়ে এই মনে হলো যে সে এখন খুব একটা সুখকর পরিস্থিতিতে নেই, ভুল পথে পা বাড়াচ্ছে। উদ্ধার করা জানি না সম্ভব হবে কি না। আমি বুঝতে পারলাম না ঠাকুরমশাই ঠিক কার কথা বলছে। প্রসঙ্গ পাল্টে বললাম, আরে ধুর, বাদ দিন তো ঠাকুরমশাই ওইসব উদ্ভট কথা। আজকে আমাদের কি গল্প শোনাবেন সেটা আপনি বলুন তো। এই দুর্যোগের মধ্যে আপনার জীবনের ওই অমূল্য অভিজ্ঞতাগুলো আমাদের টেনে নিয়ে এলো। তারানাথ আমার কথা যেন কর্ণপাতই করলেন না। তামাক খেতে খেতে বললেন,
নিজের বুক পকেটে হাতরে দেখো বিভূতি, যদি কিছু পাও। আমি অবাক হয়ে নিজের শার্টের বুক পকেট হাতড়ে দেখি একটা ভাঁজ করা চিঠি। সেটা খুলে দেখা হলেও আমার মনে হলো পড়া হয়নি। আসলে আজকে হাফ বেলাতে ছুটি নিয়ে যখন বাড়ি ফিরি তখন ডাকের পিয়ন এটা আমাকে দিয়ে সই করিয়ে যায়। আমার গায়ের থেকে এটা এসেছে। বিশদভাবে পড়াও হয়নি। অফিস থেকে ফিরে বড় ক্লান্ত ছিলাম, তাই ওটা বুক পকেটে রেখেই শার্টটা আনলায় রেখে ঘণ্টাখানেকের জন্য শয্যা আশ্রয় করি। ঘুম ভেঙে গেলেও ওইটা সম্বন্ধে ততক্ষণে ভুলেই গেছিলাম। কিন্তু তারানাথ জানল কি করে? আমি কোনো দিক গ্রাহ্য না করে ওটা খুলে পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে আরম্ভ করলাম। স্পষ্ট গোটা গোটা হাতের লেখা, ওপরে নাম দেখলাম শৈবালিনী। কাগজের একটা দিকে চোখের জল পড়ে শুকিয়ে গেছে, সেটাও বোঝা যাচ্ছিল। আমার মনে নিদারুণ ভয়ের উদ্বেগ হলো। শৈবালিনী আমার দেশওয়ালি ভাই সত্যসাধনের মা। সত্যসাধন আমার থেকে প্রায় বছর সাতেকের কনিষ্ঠ। পুরো নাম সত্যসাধন চট্টোপাধ্যায়, বামনপাড়ায় বাস। তার সাথে একসময় হরদমই দেখা সাক্ষাৎ হতো। আমি যখন নিজের কলকাতা থেকে স্নাতক পাশ করে নিজের গায়ের মাইনর স্কুলে ইংরেজির মাস্টারির চাকরির জন্য ঢুকি, তখন সে সবে স্কুল ফাইনাল শেষ করেছে। বেশ দুরন্ত ছেলে। বামনপাড়ার ওইদিকে ঘাট পার হওয়ার জন্য যখন খেয়া ধরার জন্য ওর বাড়ির সম্মুখ দিয়ে যেতাম, তখনই ওর সাথে আমার দেখা হতো। আমাকে দেখেই সে মৃদু হাসত। কোনো বই বেরিয়েছে কিনা সেই নিয়ে বিশেষ খোঁজ খবরও করত। মাঝে সাঝেই তার আবদার মতো কলকাতা থেকে আমার কিংবা অন্য লেখকদের বই তার হাতে দিলেই সে খুশিতে গদগদ হয়ে টিপ করে অতর্কিতে প্রণাম করত, আর দেখা হলেই চওড়া হাসি হেসে একটাই কথা বলতো, পেন্নাম হই বিভূতি কাকা। সত্যসাধনের ওই অকৃত্রিম হাসি আমাকে বড়ই মুগ্ধ করত। আর তার একটা অদ্ভুত বাতিক ছিল, মনোযোগের সঙ্গে নিখুঁতভাবে উঠোনে বসে খড়ের কালী প্রতিমা তৈরি করত সে। নিখুঁত শিল্পকর্ম যেটা বলে। নিজেই মূর্তি তৈরি করে নিজেই পূজা দিয়ে সম্পন্ন করত। পুজোর জ্ঞান ছিল না, শুধু ধূপ প্রদীপ জ্বালিয়ে জবার মালা গেঁথে সে মাকে পরিয়ে শুধু চেয়ে থাকতো মাতৃবিগ্রহের দিকে। কিন্তু মাইনর স্কুলের চাকরি ছেড়ে যখন কলকাতায় চলে গেলাম, তখন পত্র মারফত যোগাযোগ রইল। আর কালে ভদ্রে দেশে ফিরলে তারানাথের বলা অলৌকিক গল্পগুলো তাকে শোনাতাম। খুব মন দিয়ে শুনত, এবং বাইরে প্রকাশ না করলেও ওর ভাবভঙ্গি দেখে মনে হতো যে ষাটোর্ধ্ব বৃদ্ধের প্রতি তার গভীর অনুরাগ জন্মেছে। সে নিজে পল্লীগ্রামের ছেলে, আর পল্লীগায়ের মধ্যে একজন ভবঘুরে মানুষের যৌবন বয়সে দিনের পর দিন এইভাবে বিপদসংকুল পথ জানা সত্ত্বেও পরিক্রমা তাকে বেশ মুগ্ধ করত। তাই পঞ্চমীর ছুটিতে যখন গায়ে ফিরলাম, তখন সে আমাকে দেখা মাত্র তরুণ বালকের মতো বায়না জোরে বলল, কাকাবাবু, আপনার ওই কলকাতা দেখতে চাই, না বললে হবে না। আর ওই মটলেনের অধিবাসী তারানাথ তান্ত্রিককে দেখে একবার চক্ষু সার্থক করতে চাই। তারানাথ সম্বন্ধে কতই না আগ্রহ তার মধ্যে প্রকাশ পেত। বহু পীড়াপিড়ি সত্ত্বে অবশেষে রাজি হয়ে দুর্গোৎসবের পর একদিন তাকে নিয়ে এলাম কলকাতার নিজের মেসে। পাড়াগাঁয়ের ছেলে সত্যসাধন, সদর পর্যন্তও দেখেনি। গায়ের ক্ষুদ্র গণ্ডির মধ্যে তার সীমাবদ্ধতা। আমার সঙ্গে কলকাতায় আসার আরও একটা উদ্দেশ্য ছিল, যে যদি বরাতে চাকরি বাকরি কিছু জুটিয়ে নিতে পারে। কিন্তু কলকাতার মতো গোলকধাঁধার শহর দেখে সত্যি তার মধ্যে বিষয়ের অন্ত রইল না। বায়োস্কোপ থেকে শুরু করে নামি রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করা প্রমুখ তাকে এক্কেবারে শহরের প্রতি মোহিত করে দিল। উজ্জ্বল চোখে সে বিরাট বিরাট উঁচু দুর্গসম ফ্ল্যাট বাড়ি, মেন সড়কে বিভিন্ন প্রকারের যানজট বিস্ফারিত চোখে দেখত। গাগঞ্জে রেল আর গরুর গাড়ির অবাঞ্ছিত ফাঁকা প্রান্তর প্রমুখ এতকাল সে দেখে শুনে এসেছে। একদিন অফিস থেকে সদ্য মেসে ফিরেছি। দিনটা বর্ষণমুখর ছিল। এসে দেখি নিবিড় মনে একটা ইংরাজি উপন্যাসে সত্যসাধন মগ্ন। আমি না থাকলে তার বেশিরভাগ সময় তার কাটতো আমার সংগ্রহ করে রাখা বইপত্তর পড়ে। আমাকে সে বলল, কাকাবাবু, 1 সপ্তাহ হলো কলকাতায় আছি। কই তোমার সেই তারানাথ তান্ত্রিকের বাড়িতে তো একটিবারের জন্য নিয়ে গেলে না। আমার যে তাকে দেখবার জন্য বিস্তর আগ্রহ। সব শুনে আমি নির্বাক হয়ে রইলাম। গ্রাম থেকে আসা স্তক সত্যি জ্যোতিষী মশাইয়ের গৃহে যাওয়া হয়নি। আর তাছাড়া সত্যসাধন কতদিন আর কলকাতায় থাকবে, সে তো শুনেছি আর 1 সপ্তাহ হয়তো থাকতে পারে। এর মধ্যেই সে কলকাতার ভ্রাম্যমান স্থান কিছুটা পরিদর্শন করেও নিয়েছে। যাই হোক,
আমি শার্টের আস্তিন গুটিয়ে কবজি উল্টে ঘড়িতে দেখি মাত্র 6টা বাজে। দুইজনে বেরিয়ে পড়লাম মঠ লেনের উদ্দেশ্যে। কাছেই ওই পরিচিত গলির মুখের ওই বিবর্ণ সাইনবোর্ডটা দেখে টেনে টেনে উচ্চারণ করে পড়ল সত্য। তারানাথ জ্যোতি বিনোদ, এইখানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহ শান্তির কবজ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি। আসুন ও দেখিয়া বিচার করুন। দর্শনী নামমাত্র, বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে। সাইনবোর্ডটা বৈঠকখানার ঠিক বাইরেই। সত্য যেইভাবে তীব্রভাবে পড়ছিল তাতে ভিতর অবধি স্বচ্ছন্দে শব্দ প্রবেশ করতে পারে। যাই হোক, আমাদের আর কড়া নাড়তে হলো না। আপনা থেকেই ভিতরে ছিটকানি খোলার শব্দ আমাদের কানে ভেসে এলো। দেখি একটা ছোকরা মতো কেউ আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তাকে জ্যোতিষী মশাইয়ের কথা জিজ্ঞাসা করলুম। সে বসতে বলে ভিতরে প্রবেশ করলো জ্যোতিষী মশাইকে খবর দেওয়ার জন্য। আমি লক্ষ্য করছিলাম যে সত্য সাধন কিন্তু ঘাড় ঘুরিয়ে বিস্ময়ে ইতিউতি দেখছিল নির্বাক হই। তারানাথের সাবেকি আমলের বাড়িতে দেখার মতো কিছুই নেই, কিন্তু তাও খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। সে আজকের কথা নয়, 6 মাস অতীতে। ভিতরের দ্বার ঠেলে তারানাথ প্রবেশ করল, আর আমি ওনার উপস্থিতি টের পেয়েই উঠে দাঁড়িয়ে যুক্ত হস্তের প্রণামের ভঙ্গিতে বললাম, আসুন ঠাকুরমশাই। তারানাথ প্রথমেই সত্য সাধনের দিকে কিছুক্ষণ দৃষ্টিপাত করল, তারপর ইশারায় আমাদের বসতে বলে আমাদের দিকে মুখ ফিরিয়ে সাময়িক সৌজন্যতা দেখিয়ে বলল, এই সময় এলে বড়, দা এদিকে শুনি সঙ্গে। সলজ্জ সুরে বললাম, আমার দেশওয়ালি ভাই, আপনার অত্যন্ত গুণমুগ্ধ ভক্ত। আমি তো কালে ভদ্রে গায়ে যাই, সেইখানে আপনার গল্পগুলো একে শুনিয়ে থাকি। আর মঠ লেনে আপনাকে চাক্ষুষ দেখার আবদার করলো, তাই নিয়ে এলাম। শহর বাজার এলাকায় সব দেখেনি, সবে স্কুল ফাইনাল দিয়ে বসেই ছিল। কলকাতাও দেখা হবে, আবার আপনার সঙ্গে সাক্ষাৎও হবে। দেখলাম তারানাথ বেশ খুশি হলেন। ক্রমেই নবপরিচয়ের ঘোলা জল পরিষ্কার হতে লাগলো, আর কালক্রমে সত্য সাধন নিজের পরিচয় দিয়ে দিব্যি এই ষাটোর্ধ্ব বৃদ্ধের সঙ্গে কথা বলায় স্বাচ্ছন্দ্য ফিরে পেল। দিব্যি কথাবার্তা চলার মাঝেই তারানাথের মধ্যে এক প্রকারের উৎকণ্ঠা দেখতে পাচ্ছিলাম। কিছু যেন বলতে গিয়েও বলছেন না। 1.5 ঘন্টা ওনার সাথে আড্ডা জমিয়ে যখন উঠতে যাচ্ছি, তখন তারানাথ সত্য সাধনের মাথায় হাত রেখে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়লেন। সত্য সাধনও বেশ বিস্মিত হয়ে গিয়েছিল। তারানাথ আমাকে সঙ্গোপনে ডেকে বলল, বুঝলে, এই ছেলে কিন্তু সুবিধার নয়। একটা বিপদ যোগ দেখতে পাচ্ছি, চোখে চোখে রেখো কেমন। এই ঘটনার প্রায় মাসখানেক কেটে গেল। সত্য সাধনের সঙ্গে আমার আর তেমন যোগাযোগ নেই। কাজের সূত্রে কলকাতায় আছি, গায়ে বহুদিন যাওয়া হয়নি। যাই হোক, আজকে যখন তারানাথের গৃহে চিঠিটা পড়লাম, তখন রীতিমতো ঘামতে শুরু করেছি। গোড়াতেই বলেছি, এই চিঠি খোদ পাঠিয়েছে সত্য সাধনের মা শৈবালিনী দেবী। তাতে লেখা আছে, প্রিয় স্নেহভাজন, আশা করি তোমার শরীর সুস্থ আছে। আমাকে চিনতে নিশ্চয় পারছো। আমি হলাম তোমার গায়ে সত্য সাধনের মা শৈবালিনী। বড়ই দুঃখের সাথে এই পত্রখানা তোমায় পাঠাতে হচ্ছে। জানি এই কাজটা অনুচিত, তুমি ব্যস্ত মানুষ, কিন্তু একান্ত নিরুপায় হয়েই আমি এটা লিখছি। তোমার নিশ্চয় মনে আছে যে আজ থেকে মাস 6 পূর্বে, অর্থাৎ দুর্গোৎসবের সদ্য নিষ্পত্তির পর, আমার ছেলে সত্য সাধন তোমার সাথে কলকাতা ভ্রমণের জন্য গেছিল। সেইখান থেকে সে ফিরে এসে আমাকে যথারীতি সম্পূর্ণটা সে খুলে বলে। তোমার পরিচিত ওই ঠাকুর মশাইয়ের মুখে শোনার সমস্ত গল্প তার মনে এতটাই রেখাপাত করেছে যে সে দিন রাত অন্যমনস্ক হয়ে পড়ে থাকত। সংসারের প্রতি এক প্রকারের অনীহা জন্মেছিল। আর হ্যাঁ, সেই শক্তি মন্ত্রে দীক্ষিত হওয়ার জন্য মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে। আমার হাসি খুশি ছেলেটা ধীরে 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 কেমন যেন চুপচাপ হয়ে পড়ে। সর্বদাই তার মুখে তন্ত্র মন্ত্রে পূজার আচার পদ্ধতি সংক্রান্ত কথা ছাড়া আর কোনো কথা নেই। মাঝরাতে শৌচকর্ম সারতে গিয়ে দেখি সে দাওয়ায় কখন যেন তার নিজের হাতে গড়া কালী মূর্তির সামনে একটা প্রদীপ জ্বালিয়ে
চুপচাপ বসে আছে। আমার মনে ভয় হচ্ছিল যে ছেলে আমার বাউন্ডুলে না হয়ে যায়, আর সেটাই হলো। 1 সপ্তাহ হতে চলল সত্য সাধন বেপাত্তা। তোমাকে পত্র দেওয়ার একটাই অভিলাষ, তুমি যদি ঠাকুর মশাইকে বলে আমার ছেলেকে ফিরিয়ে আনতে পারো তবে আমি উপকৃত হব। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমার আশীর্বাদ নিও। ইতি, শৈবালিনী। পত্রটা সম্পূর্ণ পড়া মাত্রই আমার হাত থেকে খসে পড়ল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে আরম্ভ করল। অথই জলে ভরাডুবি মানুষের মতো আমি নিঃস্বভাবে তারানাথের মুখ পানে চাইলাম। দেখি কিশোরী ও তারানাথ উভয়ই নীরব। আমাকে দেখে তারানাথ বলল, কি হলো বিভূতি? দুঃসংবাদটা কিসের? আতঙ্কে গলা বুজে এলেও তারানাথকে চিঠির বয়ান সম্পূর্ণটা ব্যক্ত করতে উনি চঞ্চলভাবে আমাকে বললেন, সর্বনাশ! আমি ওই দিন আজ করেছিলাম বিভূতি। তোমার ওই সত্য সাধনের অদৃষ্টে তন্ত্রের পথ লেখা নেই। অদৃষ্টে না থাকলে ওই পথে যদি কেউ পা বাড়ায় তবে সমূহ বিপদ। আমি ওই দিন সত্য সাধনের বাড়তি কৌতূহল দেখেই বুঝেছি যে সেও তন্ত্রের প্রতি নিজের ঝোঁক বাড়াচ্ছে। আর তুমি যখন ঘরে প্রথম ঢুকলে তখন আমার মনটা ধ্যানমগ্ন অবস্থায় অস্বস্তিতে ভরে ওঠে। আসলে তার সঙ্গে আমার যে নিবিড় সম্পর্কের বন্ধন সৃষ্টি হয়েছিল, এও বুঝতে পেরেছিলাম যে মাসখানেকের মধ্যে তার ভয়ঙ্কর বিপদ আসন্ন। ঈশ্বর না করুক যদি কোনো দুষ্ট সন্ন্যাসীর হাতে পড়ে তবে তার প্রাণ সংশয়ের সম্ভাবনা অনিবার্য। অল্প বয়সী ছেলে ছোকরা আসল আর নকলে পার্থক্য বুঝবে কি করে শুনি? এই বয়সেই ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। লোভের প্রতি আত্মসম্বরণ না করতে পারলে যে বিপদগামী হওয়ার একটা ব্যাপার থাকেই, আর এই ছেলেটি চঞ্চল মস্তিষ্কের, সেটা ওই দিন দেখেই আন্দাজ করেছিলাম। কম দিন তো আর এই পথে নেই। তাহলে কি ঠাকুরমশাই ওকে আর বাঁচানো যাবে না? শুকনো কাপা কাপা গলায় প্রশ্ন করলাম। কলকেতে কয়েকটা ব্যর্থ টান দিয়ে অনেক ভেবে ঠাকুরমশাই বললেন, চেষ্টা করে দেখা যাক। মনে হচ্ছে এখনো সব কিছু নিয়ন্ত্রণের বাইরে যায়নি। তবে হ্যাঁ, এই কলকাতায় বসে থেকে এই সমস্যার কোনো কুল কিনারা করা সম্ভব নয়। তোমাদের গাঁয়ে যেতেই হবে। তুমি বরং আগাম তার করে দাও। আমি সুযোগ খুঁজছিলাম। বললাম, যে করেই হোক ওকে বিপদের মুখ থেকে পরিত্রাণ দিন। আচ্ছা, কবে যাবেন বলে স্থির করেছেন? দ্রুত ভেবেই তারানাথ বলল, সামনের সপ্তাহে একটা অমাবস্যার যোগ পড়েছে, তার আগেই। ওই দিন আমার মনে আর গল্প শোনার পুরো ইচ্ছেটাই মরে গিয়েছিল। সত্যসাধন খামখেয়ালি ছেলে। ও যে নিজের বিচার বুদ্ধিহীন ঝোঁকের বসে এমনভাবে নিরুদ্দেশ হবে সেটা কল্পনাও করিনি। তারানাথ আমাদের বহুবার বলেছিল গল্প শুরু করার আগেই যে উনি যেই সময়ের কথা বলছেন সেই সময়ের মতো এখনকার দিন নয়। সদ্গুরু তো বাদ দিচ্ছি, বরং ভণ্ড অনিষ্টকারীতে ভরে গেছে কি গ্রাম কি শহর। কিশোরীর সঙ্গে বেশি কথা না বলে ট্রামে চেপে গৃহে ফিরে এসে একটা চিঠি লিখে নিজের গায়ে সত্য সাধনের বাড়িতে তার করে দিলাম। গায়ে অবশ্য যায়নি, বহুকাল হলো। এও জানি না পৈতৃক ভিটের কিরূপ দুর্দশা। আপিস থেকে দিন 15 ছুটি মঞ্জুর করিয়ে বুধবার হাওড়া স্টেশন থেকে নিজের গা হরিপুরে যাওয়ার জন্য ট্রেনে চেপে বসলাম ঠাকুরমশাইয়ের সাথে। দীর্ঘদিন বাদে তারানাথের গায়ের পথে যাত্রা শুরু। সুতরাং ওনার মুখে উজ্জ্বলতা ছিলই, কিন্তু আমার ম্রিয়মান মুখ দেখে উনি ক্ষীণ হেসে বললেন, ওই রকম মন খারাপ করে বসে থাকলে হবে না বিভূতি। মনকে শক্ত করো। মনে রাখবে, আমি নিজে যৌবন বয়সে বহু বিপদ সংকুল সম্ভাবনা অদৃষ্টে আছে, সেটা জানা সত্ত্বেও ভোজ বাড়িতে খেতে 2 দণ্ড বাঁধেনি, বুঝলে? সত্য সাধনকে আমি কখনো দোষ দিচ্ছি না। ও যা করেছে সেটা বয়সের ধর্ম। যৌবন বয়সেই মানুষের মনে কৌতূহল জন্মাবে, সেটা খুঁজে পাওয়ার নেশায় সে ছুটে যাবে অজ্ঞাত অঞ্চলে। সুতরাং নিশ্চিন্তে থাকো, ইষ্টের নাম জপ করো, দেখবে তিনিই বিপদ থেকে উদ্ধার করবেন।
আমার মনটা কিছুতেই শান্ত হচ্ছিল না। ট্রেন যখন হাওড়া থেকে ছাড়লো তখন সময় ওই 12টা গড়িয়েছে। দেখতে দেখতে আমাদের দুই পাশ থেকে কয়েক ঘন্টার ব্যবধান হেতু কংক্রিটের জঙ্গল ক্রমেই লুপ্ত হয়ে সুজলা সুফলা চাষের জমি, অবারিত মাঠ, অনতিদূরেই মাঠের পরে দেখা যাচ্ছিল দক্ষিণের বাতাসে দোদুল্যমান সব নানাবিধ বেল, করিচ, নারকোল প্রমুখ গাছের সারি। ট্রেনে খুব একটা ভিড় ছিল না। আমাদের সঙ্গে যেতে যেতে তারানাথ খিড়কির বাইরে উজ্জ্বল নয়নে চেয়ে এইসব প্রাকৃতিক সৌন্দর্য তন্ময় হয়ে দেখছিল। ওনার চোখের কোণে জল চিকচিক করে উঠল। হয়তো আজ থেকে 40 বছর আগে যৌবনে তিনি নিজে যেইভাবে কাটিয়েছেন, ঠিক সেই কথাগুলোই তার মনে পড়ছে বেশি করে। অতীতের স্মৃতি মনে এলে সব মানুষেরই মন খারাপ হওয়াটা স্বাভাবিক। তারানাথের মুখমণ্ডলের মধ্যে ফুটে ওঠা কোনো অভিব্যক্তিই আমার চোখ এড়ায়নি। ট্রেন একটা গঞ্জ মতো প্ল্যাটফর্মে থামল। দল বেঁধে সেখান থেকে উঠল একতারা হাতে জনাদিনে গেরুয়া পরিহিত বাউল। আমাদের পাশের সিট দখল করে মনের সুখে একতারা বাজিয়ে সে কি সূর্যে ধরল সেটা দেখার মতো। স্পষ্টই বুঝতে পারছিলাম যে তারানাথের এই যাত্রা খুবই মনোপ্পুত হয়েছে। আরও ঘণ্টা 4 সময় অতিবাহিত হলো হরিপুর পৌঁছতে। আমরা দুইজন যখন ট্রেনের কামরা থেকে নামলাম তখন সাজ নেমেছে। আমার নিজের বহুদিন না আসার সুবাদে হরিপুর স্টেশন চত্বরটাকে কেমন যেন নতুন ঠেকতে লাগলো। পশ্চিমে তখন সূর্য ডুবে গেলেও অল্প বিস্তর লেগে আছে কমলা আভা। প্ল্যাটফর্মের একটা চায়ের দোকানে 2টি চা ফরমাশ করার পর ফাঁকা বেঞ্চি দখল করে বসলাম। চায়ের দোকানে ছোকরা আমাদের দেখে শুনে সে আগ্রহ ব্যাকুল কণ্ঠে বলে উঠল, বাবুরা কি কলকাতা থেকে এসেছেন? উত্তরটা উৎসাহের চোটে জ্যোতিষমশাই দিলেন। বললেন, হ্যাঁ হ্যাঁ গো দোকানি, সঠিক টাহর করেছ। আজ প্রায় 30 কি তার বেশি সময় পরেই আমার গায়ের মাটিতে প্রথম পা বলল। কথাবার্তা চলার মাঝেই দেখি দূর থেকে আমার নাম করেই কে যেন এগিয়ে আসছে। সন্ধ্যার আবছা আলোয় ওই আগত আগন্তুককে ঠিক দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তারানাথ আমাকে অবাক করে দিয়ে বলল, বিভূতি, মনে হচ্ছে সত্য সাধনের ঘরোয়া লোক। ওই যে তার করে দিয়েছিলে সেই সংবাদ মারফত সে আমাদের অভ্যর্থনা সহ নিয়ে যেতে এসেছে। তারানাথের কথাই মিলল। দোকানি অন্ধকার নেমে আসছে দেখে সারিবদ্ধ কাচের বয়ামের পাশেই একটা কুপি জ্বেলেছিল। একদিকে কয়লার আঁচ, দ্বিতীয়ত কেরোসিনের কুপির দ্বারা নির্গত ধোঁয়া চোখের সম্মুখে এমন একটা বায়বীয় আস্তরণ করে রেখেছিল যে সহজে 10 হাত দূরের কিছু বোধগম্য হচ্ছিল না। কিন্তু তারানাথ দেখল কি করে? সে তো বহু বছর গ্রামাঞ্চল ছেড়ে কলকাতায় রয়েছে। অন্ধকারে দেখা তো ওনার পক্ষে আর এই বয়সে সম্ভবও নয়। আমার মনের প্রশ্নটাই বুঝি তারানাথ টের পেয়ে তাচ্ছিলের হাসি হেসে ফস করে একটা সিগারেট ধরালো। ততক্ষণে ওই আগন্তুক এসে পড়েছে। কাছে আসতে কুপির আলোয় দৃশ্যমান হলো গড়পড়তা একটা মানুষ, লম্বা ছিমছাম দেহের গড়ন, মাথার চুল উস্কো খুস্কো, পরনে একটা মলিন ফতুয়া আর শতছিদ্র ধুতি, হাতে একটা লণ্ঠন টিমটিম করে আলো ছড়াচ্ছে। আমি দেখেই চিনতে পেরেছি সত্য সাধনের একমাত্র মামা রাখহরি। ওর অবস্থা খুবই জটিল। ভাগ্নের ওই বাউন্ডেলে হয়ে চলে যাওয়াটা বেশ প্রভাব ফেলেছে রাখহরির চোখে মুখে। জলজল করছে 2 চোখ। যাই হোক, সে আমাকে বলল, বিভূতিবাবু, আমার সৌভাগ্য আপনি এসেছেন। আর ইনিই বুঝি সেই প্রসিদ্ধ তারানাথ তান্ত্রিক? আমার ভাগ্নেকে আপনি খুঁজে বার করুন। এইখানে আর কোনো কথা হলো না। শুধু আমি ক্ষণিকভাবে তাকে সামলে নিয়ে বললাম, রাখো হরি, নিজেকে সংযত করো তো দেখি। আগে তো চলো, তারপর না হয় কিছু একটা করা যাবে। ওইদিকে অন্ধকার নেমে এলে আবার পথ চলা দুষ্কর হবে। এগোচ্ছি, দেখি তারানাথ আমাদের কিছুক্ষণ দাঁড় করিয়ে থেকে থলি থেকে কিসের এক প্রকার গুঁড়ো বের করে মুঠিবদ্ধ করে মুখের সামনে ধরে বিড়বিড় করে মন্ত্র পড়ল। জয় মহাকাল চামুণ্ডে হোং ব্রিটভট, জয় মহাকাল চামুণ্ডে হোং ব্রিটভট, জয় মহাকাল চামুণ্ডে হোং ব্রিটভট। 2-3 এই মন্ত্র পাঠ করে আমাদের মাথার উপর দিয়ে ওই মুঠিবদ্ধ হাতখানা ঘুরিয়ে তারপর ফু করে বলল, চলো, এবার আমরা নিশ্চিন্ত। রাখহরি তারানাথের কথা কিছুই বুঝতে পারল না বটে, কিন্তু সে এগিয়ে যাওয়ার পর আমি কৌতূহল সম্বরণ করতে না পেরে
পিছু পিছু আসা তারানাথের কাছে গিয়ে এই ক্রিয়ার মর্মার্থ জিজ্ঞেস করলাম। উনি সর্বত্র চোখ বুলিয়ে বললেন, এইখানে আসার পর থেকে আমার মধ্যে এক প্রকার সন্দেহ দানা বাঁধছে। কেউ হয়তো লুকিয়ে আমাদের দিকে নজর রাখছে। তাই আমি গাত্রবন্ধন মন্ত্রে আমাদের তিনজনকেই বেঁধে নিলাম। কি জানি, সাবধানের তো বার নেই, পথে যদি বিপদ আপদ ঘটে। জানবে, নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, সন্ধ্যার অন্ধকার নামার পর এইসব পথঘাট সুরক্ষিত নয়। আর তোমাদের এই অঞ্চল তো এখনো দেখে শুনে মনে হচ্ছে রীতিমতো প্রত্যন্ত। আমার সাথে একটা টর্চ ছিল। এইখানে আসার আগেই কলকাতার মেজবাড়ি থেকে নিয়ে এসেছিলাম। 5 ব্যাটারির উজ্জ্বল আলোক সম্পন্ন টর্চ। 10 কি 20 হাত দূরের জিনিস পর্যন্ত ঝিম ধরা অন্ধকারে পরিষ্কার দেখা যায়। তারানাথের কথায় ওটা জেলে পথের ওপর ফেলতে দেখি লাল মাটির নুড়ি বেছানো পথ, আশেপাশে লতাগুল্মের ঝোপ, আর আমাদের থেকে কয়েক হাত এগিয়ে লণ্ঠনের আলো উস্কে স্বচ্ছন্দে রাখহরিয়ে করছে। সাজ নামার পর এই পথ একেবারে জনশূন্য, আর মারাত্মক রকমের ঝিঝি পোকার শব্দের সদ্য ঘনিয়ে আসা অন্ধকার আবৃত সন্ধ্যার নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে। এইরকম পরিবেশে তারানাথের গল্প নাস্তিক মানুষটা চেষ্টা করেও অবিশ্বাস করতে অক্ষম। আর হ্যাঁ, এই কথা সত্য যে আমার স্বগ্রাম হরিপুরে এখনও অবধি শহুরে হাওয়া লাগেনি বটে। কিছু কিছু ভৌগোলিক অবস্থানের পরিবর্তন হলেও এখনও অজপাড়াগা বলতে কষ্ট হবে না। কবজি উল্টে দেখি সবে সন্ধ্যে 6টা। কলকাতায় এখন সড়ক আলোকোজ্জ্বল করে বিপুল শব্দের ধ্বনি তুলে মোটর হাঁকিয়ে কতই যাত্রী না যাতায়াত করছে। ম্যাটিনি টিকিট কিনে দর্শকরা ভিড় জমিয়েছে হল ঘরে, কিন্তু এইখানে সেসব দেখে একেবারেই বোঝার উপায় নেই। আরও মাইলটাক হাঁটার পর আমরা দূর থেকে একটা দালান বাড়ি দেখতে পেলাম, কিন্তু সেইখানে সন্ধ্যার প্রদীপ জ্বলেনি, শঙ্খে ফুঁও পড়েনি। গায়ের একেবারে শেষ দিকে এই সত্য সাধনদের বাড়িটা অন্ধকার ঘরময় অভিশপ্ত পুরীর মতো দাঁড়িয়ে। রাখহরি সদর দোর পর্যন্ত এগিয়ে গিয়ে আমাদের হাতছানি দিয়ে ডেকে আসতে বলে নিজে ভিতরে হাঁক দিল। দিদি, এই দিদি, দোরটা খোল দেখি, আমরা এসে গেছি। এগিয়ে যাচ্ছি, পিছন থেকে তারানাথ এমন সময় হাতটা চেপে ধরল। এমন নির্জন পরিবেশে অজানা বিপদের গন্ধ আমার নাকে এসেও ভেসে উঠেছিল। আমি শিউরে উঠলাম। বহু ডাকাডাকির পর ভেসে এলো শুধু নারী কণ্ঠের করুণ কান্নার শব্দ। দরজা ঈষৎ খোলা। বাড়ির পিছনেই বাঁশঝাড়ের বিরাট জঙ্গল শুরু হয়েছে। সেইখানে অষ্টপ্রহর শিয়ালের উৎপাত লেগেই রয়েছে। বাড়ির বাইরের অংশ বেড়া ঘেরাটপ দিয়ে ঘেরা। রাখহরি দরজাটা ঈষৎ ঠেলে ভেতরে ঢুকে গেল এবং ভিতরে প্রবেশ মাত্রই বিস্ফারিত হয়ে চিৎকার করে উঠল, ঠাকুরমশাই, আপনি কোথায় আছেন? শীঘ্রই আসুন, দেখুন দিদির কি হয়েছে। অন্ধকার পথ দেখে আমরা দুজনেই দ্রুত ওইখানে প্রবেশ করলাম। বিরাট উঠোন, এক প্রান্তে একটা খাটিয়া, অন্যদিকে একটা তুলসী মঞ্চ। গোয়াল ঘরে 2টি গরু সাজালের ধোয়ার মধ্যে জাবর কাটছে, কিন্তু দেওয়ার একদিকে একটা কালী মূর্তি। কিন্তু ভর সন্ধ্যায় সত্য সাধনের মা মেঝেতে উপুর হয়ে পড়ে আছে সংজ্ঞাহীন অবস্থায়। দেখে শুনে ভয়ের সঞ্চার হলো। আমাদেরকে শৈবালিনীর কাছে বসিয়ে কুজো থেকে 1 ঘটি জল এনে সংজ্ঞাহীন ওই শৈবালিনীকে ক্রমান্বয়ে জলের ঝাপটা দেওয়া ও বাতাস করার পর শেষ পর্যন্ত ধীরে ধীরে সংজ্ঞা ফিরতে লাগলো তার। মিনিট 15 আগেই যে এই মহিলা করুণ স্বরে কান্না করছিল সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। সত্য সাধনের মা চোখ খুলে আমাদের দেখলেন এবং বিমর্ষ হয়ে বিহ্বলভাবে তারানাথের দিকে দৃষ্টিপাত করে রইলেন। আমরা সকলে মিলে তাকে উঠে বসিয়ে শেষে উনি কিছুটা ধাতস্থ হওয়ার পরেই তারানাথ শুনল যে সমস্ত ঘটনাসমূহ ওই ক্রন্ধনরত সত্য সাধনের মায়ের কাছে, সেগুলো উনি পূর্বেই পত্রে উল্লেখ করেছিলেন, যা আমি তারানাথকে শুনিয়েছিলাম। তারানাথ কাল অতিবাহিত না করে সত্য সাধনের একটা সাদা কালো ছবি এনে স্থিরভাবে ওই দিকে তাকিয়ে রইলেন এবং ক্ষণিক পরেই চন্দ্র দর্শনে উপবিষ্ট হলেন। তারানাথের এই ক্রিয়াদি দেখে ওই দুজন ভীত মানুষ বেশ অবাক হচ্ছিল, কিন্তু আধ ঘন্টা পদ্মাসনে ওই অবস্থায় পড়ে থাকার পরে যখন তিনি যৌগিক মুদ্রা ত্যাগ করে স্বাভাবিকভাবে ফিরলেন, তখন বললেন, নিশ্চিন্তে থাকুন, আপনার ছেলে সত্য সাধনের খোঁজ পাওয়া গেছে, অযথা বিচলিত হবেন না।
এখনো কোনো কিছুই নিয়ন্ত্রণের বাইরে যায়নি। কাল প্রাতঃকালে আমি সব কিছু বলে দেব, কেমন? রাত প্রায় ঘনিয়ে এসেছিল। সত্যসাধনের পরিবার যথাসাধ্য আপ্যায়ন করল, অতিথি সৎকারের ত্রুটি রাখল না। সত্যসাধনের বাবা সদরগঞ্জে গিয়ে একটা কাজে গিয়েছিল। আমাদের দেখে শুনে অত্যন্ত বিচলিত কণ্ঠে তারানাথকে বলল, ঠাকুরমশাই, ছেলেটা আমার একমাত্র বংশপ্রদীপ। ও যদি এইভাবে বৈরাগ্য নিয়ে নিরুদ্দেশ হয়, তবে আমরা কই যাই বলুন দেখি? শেষ বয়সের সম্বল কে থাকবে? আপনার আশীর্বাদে মোটা ভাত কাপড় জুটে যায়, কিন্তু আমার যা তা তো আমার এই পুত্রই পাবে। আমাদের পরলোক গমনের পর কি এই ভিটে ধূলিসাৎ হবে? কথাগুলো আমরা দুজনেই শুনছিলাম। রাখহরি তামাক সেজে দিয়ে গেল। আমি যদিও আড়ালে গিয়ে কাঁচি সিগারেট সেবন করে এসেছি, কিন্তু খুবই আগ্রহ হলো ওদের কথাগুলো শোনার। তারানাথ কলকেতে টান দিয়ে প্রশংসার সুরে বলল, আপনার ছেলে সত্যসাধনকে দেখেছি, আর যতটা বুঝেছি তার মধ্যে ঈশ্বর ভক্তি আছে, আর নানাবিধ প্রতিভাও আছে। আপনার বাড়িতে প্রবেশ করা মাত্র দাওয়ার কোণে একটা কালী মূর্তি দেখলাম, সেটা বুঝি সত্যসাধনই বানিয়েছে। সত্যসাধনের পিতা শঙ্করবাবু আক্ষেপের সুরে বললেন, হ্যাঁ, ওই সবে ছেলেটার মতি আছে বটে। মূর্তি গড়ে নিজেই পূজাদি করে। নিয়ম শৃঙ্খলার মধ্যে তো ওর পুজো আর সীমাবদ্ধ নেই। এমনিতেই ওর মা কালীর প্রতি অগাধ ভক্তি। দূর দূরান্তে প্রখ্যাত কালী পুজো দেখতে ও একাই বেরিয়ে পড়ে যখন তখন। কখনো বা গান পর্যন্ত গায় মিষ্টি কণ্ঠে। এমনভাবেই সুখে দুঃখে বেশ চলছিল। কিন্তু কি যে হলো, কলকাতা থেকে ফিরে আসার পর সে পুজো পদ্ধতি শেখার জন্য নাছোড় বান্দার মতো গুরু খুঁজতে আরম্ভ করলো। শ্মশানের মধ্যে গিয়ে ওই আগত সাধু সন্ন্যাসীর দলে ভিড়ে গিয়ে রাত ভোর ওইখানে থাকে, কখনো বাড়ি পর্যন্ত ফেরে না। অভিষ্ট সেও মায়ের চরণে নিজেকে উৎসর্গ করবে। আমাদের মধ্যে দুশ্চিন্তার উদ্রেক হলো যখন সে দিন সাথে কেটে যাওয়ার পরেও বাড়ি ফিরে এলো না। গায়ের মানুষ শুদ্ধ সর্বত্র চষে ফেললাম, কিন্তু কই সে? হরিপুর গায়ের শ্মশানের ওইখানে তন্ন তন্ন করে অন্বেষণ শুরু হলো, কিন্তু না, বৃথা প্রচেষ্টা। সত্যর মা তো ছেলের বিরহে কেঁদে কেটে একসা। ওর যে জন্মকুণ্ডলী করেছিল তার কাছে খোঁজ পাঠালাম। সে পুনরায় কুষ্টি গণনা করে বলল, আমার ছেলের ইতিমধ্যে এমন একটা বিপদ আসছে যাতে যাতে তার প্রাণ সংশয় দেখা যেতে পারে। ওই বিপদ থেকে কোনো সৎ সাধকই তাকে রক্ষা করতে পারে। এবার শুনুন ঠাকুরমশাই, আমরা ছাপোষা গৃহস্থ মানুষ, কোন সাধক সৎ আর কে অসৎ কি করে এবার টের পাবো বলুন দেখি? কথা বলা শেষ করে শঙ্করবাবুর মুখে চিন্তার ছাপ ফুটে উঠল। ওই দিন আর কথা হলো না। রাতের খাওয়া সাঙ্গ করে আমিও ঠাকুরমশাইয়ের একই ঘরে শোয়ার ব্যবস্থা হলো। কিন্তু মাঝ রাতে তারানাথ ঘুম থেকে উঠে আমাকে ডেকে বলল, এই বিভূতি, বিভূতি, এই যে বিভূতি, শুনছ? ঘুম জড়িত আড়ষ্ট কণ্ঠে বললাম, এ কি ঠাকুরমশাই, এত রাতে আপনি উঠে পড়েছেন? ব্যাপার কি? এই মাত্র একটা দুঃস্বপ্ন দেখে তন্দ্রা ছুটে গেল। কি দেখলেন? সত্যসাধন এখন যেইখানে আছে সেই স্থানটা স্বপ্নের মধ্যে পরিষ্কার ফুটে উঠল। দেখি শুনছান শ্মশানের মধ্যে একজন ভীষণদর্শী কাবালিক তার বিশেষ সাধনার জন্য সত্যসাধনের নামে সংকল্প করেছে। এই কথা সত্যসাধন জানেই না। সে দিব্যি আছে ওইখানে। কাবালিকের সাধনার পর দীক্ষা নিয়ে মা কালিকার পূজা শিখবে বলে। তারানাথের এই ধারা কথা শুনে সত্যি আমার মনটা প্রশ্নে ভরে উঠল। বললুম, ও যে কাপালিকের সান্নিধ্যেই আছে সেটা আপনি বুঝলেন কি করে? বিভূতি, আমি বুঝবো না তো কে আর বুঝবে? ঘুমের ঘোরে আমি মধুসুন্দরী দেবীর বীজ মন্ত্র আওড়াচ্ছিলাম। কখন নিদ্রায় ঢলে পড়েছিলাম খেয়াল নেই। মনটা ওই সত্য সাধনের জন্য চিন্তায় বিভোর। সুতরাং চোখ বুঝতেই অন্ধকারের পর্দা ঘুচে গিয়ে ভেসে উঠল ওই দৃশ্য।
তোমার মনে আছে মাধব ঘোষের ব্যাপারে বলেছিলাম? সেটা যেন পুনরাবৃত্তি ঘটছে আজকে। না, আমাকে কিছু একটা করতেই হবে। একবার ওর নামে যখন সংকল্প হয়েই গেছে তখন আর ওর ওইখানে থাকা নিরাপদ নয়। যজ্ঞ করে ওই কাপালিক জাগিয়ে তুলবে নিজের অভীষ্ট সিদ্ধকারী দেবীকে, আর যখনই সেই অনিষ্টকারী দেবী জেগে উঠবে তখন যার নামে সংকল্প করা হয়েছে তাকেই অতর্কিতে আক্রমণ করবেই। কথা শুনছিলাম, অকস্মাৎ বাইরের সদর দরজায় কড়া নড়ে উঠল সজোরে। বাইরের ঝুপসি অন্ধকারের নিশুতি পরিবেশের বুক চিরে একটা কাতর ধ্বনি শুনতে পাওয়া গেল। সেই কণ্ঠধ্বনি আমরা দুইজন বিলক্ষণ চিনি। স্বয়ং সত্যসাধন উন্মাদের মতো দরজায় ধাক্কা দিচ্ছে আর কান্নাকাটি করছে। শব্দের তীব্র রেশ শুনে সত্যসাধনের পরিবারবর্গ উঠে পড়ে এবং রাখহরি লণ্ঠন উঁচিয়ে ওই গভীর রাতে দরজা খুলে দিতেই হুড়মুড় করে অতর্কিতে প্রবেশ করে সত্যসাধন। প্রায় মাস তিনেক পর সে প্রথম নিজের পৈতৃক ভিটেতে ফিরল। কিন্তু যেই ছেলে গেছিল তার আমূল পরিবর্তন ঘটে গেছে। মুখে চোখে পাংশুটে বর্ণ ছাপ মেরেছে। স্বাস্থ্য অত্যাধিক খারাপের দিকে। পরনের মলিন কাপড়, ওইগুলো সবের ব্যবহৃত কাপড়। ওই কাপালিক তাকে নিজের ভদ্রস্থ পরিচ্ছদ ত্যাগ করিয়ে ওইগুলো দিয়ে বলেছিল সাধু সন্ন্যাসী হতে গেলে ত্যাগের প্রয়োজন। সত্যসাধনের দেহে বিন্দুমাত্র চলার ক্ষমতা পর্যন্ত নেই। সে সর্বসমক্ষে হুমড়ি খেয়ে পড়ে কাতর কণ্ঠে জল জল বলে গোঙাতে লাগল। ছেলের এইরূপ পরিণতি দেখে শৈবালিনী নিজেকে আর সম্বরণ করতে না পেরে হাঁটু মুড়ে কেঁদে উঠল। অসত্য, অসত্য রে, তোরে কি দশা হয়েছে বাবা? কেমন হয়ে গেছে মুখখানা সত্য? সকলেই বিচলিত হলেও একজনের মধ্যে কোনো প্রকারের ভাবান্তর ঘটেনি। সেটা হলো ডামরতন্ত্র সিদ্ধ তারানাথ তান্ত্রিক। উনি বেরিয়ে এসে দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে নীরবে এইসব দেখছিল। দেখি জলপান করে ভীত সন্ত্রস্ত চোখে সত্য খোলা দরজার দিকে কালিমালিপ্ত অন্ধকারে চোখ রেখে উন্মাদের মতো বলেই চলেছে, বন্ধ করো, আসছে, আমাকে ও মেরে ফেলবে। সত্যি কথা বলতে কি নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। এতকাল এই ধরনের গল্প তারানাথের গৃহে যেই পরিমাণ উৎসাহ নিয়ে শুনেছি আর মনে মনে আষাঢ়ে ভেবে তাচ্ছিলের ভাব দেখিয়েছি, কিন্তু অনুরূপ ঘটনা যখন রীতিমতো চোখের সামনে ঘটতে দেখলাম, মনটা কেমন যেন আতঙ্কগ্রস্ত হয়ে উঠল। ঝড় ঝাপটাবিহীন অবস্থায় দরজার পাল্লাগুলো বারংবার পরস্পরের সঙ্গে ধাক্কা খেতে খেতে একেবারে বেহাল অবস্থা। মনে হচ্ছিল কেউ যেন ঢুকতে চাইছে, কিন্তু কিসে যেন বাধাপ্রাপ্ত হচ্ছে। ভাগ্যিস তারানাথ প্রথমেই গুরুত্ব বুঝে সারা ভিটে বেঁধে দিয়েছিল। ধীরে ধীরে ওই উপদ্রব কমে গেল। সেই সঙ্গে চৈতন্য লোপ পেল সত্যসাধনের। ভয়ের পূর্বাভাস পেয়ে সত্যসাধনের বাবা মা তারানাথের দিকেই তাকিয়ে রইলেন। তারানাথ দাওয়া থেকে নেমে গিয়ে সংজ্ঞাহীন ছেলেটির মাথায় হাত রেখে চোখ বুজে কিসব মন্ত্র আওড়ালো। তারপর বলল, যাক, সাময়িক ভয় জ্ঞান লোপ পেয়েছে, ওকে শুয়ে দিন। আর হ্যাঁ, ওকে ভুলেও নিজের কাজ ছাড়া করবেন না। মনে রাখবেন, মায়ের সংস্পর্শে যখন সন্তান থাকে তখন অতি বলশালী অপশক্তি নিষ্ক্রিয় হয়ে পড়ে। তারানাথ পরদিন একটা কালী পুজোর আয়োজন করতে বলে শঙ্করবাবুকে বলল, দেখুন, আপনার ছেলের এখন সমূহ বিপদ, তাই আজকের মধ্যে ওই একটা বুঝাদি করতেই হবে। কিছু উপকরণ আমি বলে দেব, ওইগুলো জোগাড় করে রাখবেন। রাতে দ্বিপ্রহরে শুরু হবে মা কালিকার পূজা। আর সত্য সাধনকে ভুলেও আজকে বাইরে বের করবেন না। নিজেরাও শাস্তিক আহার গ্রহণ করবেন। পারলে আমাকে এক বোতল কারণ বাড়ি এনে দিতে হবে। কারণ শক্তি পুজো করলেই অবশক্তি বিনাশ ঘটবে। যান, দেরি করে আর বিশেষ লাভ নেই। ফর্দ ধরিয়ে দিল তারানাথ। গতকাল রাতেই সে ওই সব কাণ্ড দেখে বিরাট ফর্দমালা প্রস্তুত করেছিল। আমি আগ্রহ দেখিয়ে বললাম, ঠাকুরমশাই, এটা কি মতে পুজো করবেন? তন্ত্রোক্ত মতে? খেপেছ? গৃহে কখনো তন্ত্রের আচারের পুজো হতে শুনেছ? যারা করে তারা ভুল করে। আমাকে একবার কলকাতাতেই এইরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সে ভিড়ে কোনো একদিন বলবো খন।
তাহলে যে কারণ বাড়ি বললেন? ওটা লাগে সব কালী পুজোতেই। তোমরা আমাকে অবিশ্বাস করো, আজকে রাত্রে একটা চলচ্চিত্র দেখার জন্য প্রস্তুত হও। আজকের ঘটনার পর বুঝবে এই তারানাথ তান্ত্রিক ষাটোর্ধ বয়সে এসেও কত ক্ষমতা ধরে। হঠাৎ চোখে পড়ল বাইরে গরুর গাড়ির গাড়োয়ান দাঁড়িয়ে। দেখি তল্পিতল্পা গুটিয়ে শঙ্করবাবুর স্ত্রী ও বৃদ্ধ মা ওই স্থান থেকে চলে যাওয়ার উদ্যোগ করছে। বুঝলাম জ্যোতিষীমশাই আগামী গৃহস্বামীর সঙ্গে পরামর্শ করে বাকি সদস্যদের অন্য কোথাও পাঠাবার ব্যবস্থা করছেন। ওরা সকলেই চলে গেল। দেখতে দেখতে গরুর গাড়ি চোখের দৃষ্টিসীমার বাইরে মিলিয়ে গেল। জানা গেছে সত্যসাধনের এখনও সংজ্ঞা হয়নি। আমি নিজে ফাঁক পেয়ে স্বগ্রামে ঘুরে বেড়াই। নিজের জন্মভূমিতে এসে একবার পৈতৃক ভিটে দেখব না, এমন কখনো হয়? তারানাথ আমাকে আজকের পূজাদির বিষয়ে রাষ্ট্র করতে বারণ করেছিল। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। ফিরে এসে দেখি উঠোনের ওপর শঙ্করবাবু গোবর জল দিয়ে ভালো করে পরিষ্কার করছেন। তারানাথ দাওয়ায় কলকে টানছেন এবং তত্ত্ববোধান করছেন। একটি স্থানে ডাই করে রাখা পূজার সামগ্রী গোবর জল দিয়ে ভালো করে পরিষ্কার করার পর সত্যসাধনের তৈরি কালী প্রতিমার মূর্তি নিচে নামিয়ে একটা দিকে রাখল তারানাথ। শঙ্করবাবুর মুখে কোনো ভাবান্তর নেই। কাল থেকে তার মুখে যেমন ছায়া ঘনীভূত হয়েছিল এখনও তেমনই আছে। যেমন নির্দেশ পাচ্ছেন সাধ্যমতো করে যাচ্ছেন পুঙ্খানুপুঙ্খ। শুধু একটা কথা বললেন উনি, ঠাকুরমশাই, সত্য যে এখনো জ্ঞান ফেরেনি, ও ও কি আর। কোনো উত্তর নেই তারানাথের মুখে। আমি মনে মনে ভাবলাম যে সেটা নির্ভর করবে আজকের পুজোর উপরে। ভাদ্র মাসের গুমোট গরম, তেমন হাওয়া বাতাসও নেই। ওইদিকে সাঁঝের অন্ধকারে দিকবিদিক সর্বত্রই ঢেকে গেছে। পাশের একটা পাড় ভাঙা নদীর জল থেকে বৃদ্ধ তান্ত্রিক কয়েক ডুব মেরেই পুজোয় বসার জন্য পরিচ্ছদ ধারণ করে ফিরে এলেন। টিমটিম করে ছোট্ট হ্যারিকেন জ্বলছে। আমি নিজেও একটি স্থানে রুদ্ধশ্বাসে দেখছি ঠাকুরমশাই নিপুণ হস্তে কি কি করে। পুজো সামগ্রী শুদ্ধ আমাদেরকে নিয়ে বিরাট একটা গণ্ডি রচনা করলেন তিনি। মূর্তির ঠিক পাশেই শায়িত সত্যসাধন। মুখ যেন রক্তশূন্য, আর গতকালের চাইতে আজকে অত্যাধিক বিবর্ণ। শঙ্করবাবুর মুখে কোনো কথা নেই। গায়ের দুই একটা মানুষ এসে ঢু মেরেছিল, কিন্তু তারানাথ ওদের আজকে দৌড় বন্ধ করে রাখার নির্দেশ দিয়েছে। যে নিতে আসবে সত্যসাধনকে সে যে সাধারণ কেউ নয়, সেই প্রমাণ ওই দেবী মূর্তির পায়ের কাছে শায়িত বছর কুড়ির ছেলেটি। ক্রমেই রাত ঘনিয়ে এলো। দেখতে দেখতে ঠাকুরমশাই মন্ত্র পাঠের সঙ্গে সঙ্গে সাজিতে রাখা 108 জবার মালা পুষ্পশুদ্ধি করে মা কালীর গলায় পরিয়ে দিলেন। আমি লেগে পড়লাম ধুনি জ্বালানোর কাজে। ঠাকুরমশাই সঙ্গে রয়েছেন, কিন্তু তবুও কেমন যেন ভয় আমাকে ক্রমশই পেয়ে বসছে। মন্ত্রের জোর বাড়ার সঙ্গে সঙ্গে ওই স্থানে যেন আমাদের চোখ জড়িয়ে আসছিল। আমরা, অর্থাৎ আমি আর শঙ্করবাবু, প্রাণ প্রতিষ্ঠা থেকে শুরু করে যজ্ঞ অবধি পৌঁছতে যে ব্যবধান, সেই অবধি হয়তো চেতনা ছিল। ধীরে ধীরে যখন জ্ঞান লোপ পাচ্ছে, তখন বাতাসে সমগ্র পরিমণ্ডল জুড়ে বিকট ভয়ঙ্কর অট্টহাসির শব্দে মুখর হতে শুনি। চোখ যখন খুলল, দেখি দিনের আলো খোলা জানলার বাইরে থেকে ম্রিয়মানভাবে প্রবেশ করছে। আমি শয্যাশায়ী সত্যসাধনের গৃহে আমাদের জন্য বরাদ্দ ঘরখানিতে উঠে পড়লাম। একটু ধাতস্থ হতেই মনে পড়ল একটু একটু করে গতকালের স্মৃতিগুলো। উঠে বাইরে গিয়ে দেখি দিব্যি সত্যসাধন বসে আছে উদাসীনভাবে। পাশে গিয়ে কাঁধে হাত দিতে সে আমার দিকে দৃষ্টিপাত করল, কিন্তু ভূতপূর্ব উচ্ছ্বাস নেই। আমাকে দেখে শান্ত কণ্ঠে বলল, ও বিভূতি কাকা, ভালো আছো? দৌড় ঠেলে ঢুকলেন তারানাথ তান্ত্রিক, মুখে গর্ব ভরা আনন্দ। আমাকে দেখে বলল, সম্পূর্ণটা দেখতে পারলে না, তার আগেই মূর্ছিত হলে। অবশ্য তোমাকে দোষ দিই কেমন করে? তুমি সাধারণ মানুষ, ঈশ্বরের তেজ কি আর সহ্য করা যায়? কালকে আশ্চর্য কাণ্ড ঘটে গেছিল। তোমরা তো অজ্ঞান হলে, কিন্তু আমি দেবীর পূজা ক্রমাগত করেই চলেছি।
আর হোম শুরু করেছি এমন সময় দেখি সত্য সাধন চোখ খুলে পদ্মাসনে উঠে বসেছে। চোখ দুটো রক্ত জবার মতো টকটকে লাল। ওর মধ্যে অবশক্তির প্রভাব এমনিতেই ছিল, কিন্তু দশ মহাবিদ্যার অন্যতম এক দেবী কালীর হোম বুঝতেই পারছো চারটিখানি কথা নয়। শুরু করেছে সেই প্রভাব, এমনভাবেই চারিদিকে পড়তে শুরু করেছে যে সত্য সাধন বিন্দুমাত্র স্থির হয়ে বসে থাকতে পারছে না। মুখ দিয়ে ক্রমান্বয়ে গঙ্গানি সূচক শব্দে আমার মন্ত্রপাঠ বিঘ্ন ঘটাচ্ছিল। মনটা সংযত রাখার চেষ্টায় আমি পাশেই ঘি আর বেলপাতা সহযোগে হোমকুণ্ডে দিয়ে মন্ত্রের স্পষ্ট উচ্চারণও একের পর এক আহুতি দিতে আরম্ভ করলাম। ওইদিকে বিনা ঝড়ঝাপটায় পিছনের বাগিচায় হুলুস্থুলু কাণ্ড যেন কালবৈশাখীর দাপট শুরু হয়েছে। কাপালিকের যার উদ্দেশ্যে সংকল্প করেছে তাকে ওই অপদেবতা নেবেই। চেষ্টার বিন্দুমাত্র ত্রুটি ঘটেনি। অকস্মাৎ দেখি কোথা থেকে একজন কৃষ্ণবর্ণা উলঙ্গ মেলে বারন্ত গরনের মাথার এক এলোকেশি চুল পিঠ ছাড়িয়ে কোমর পর্যন্ত নেমেছে। ঠিক মনে হলো সম্মুখে অর্চিত দেবীর পিছু থেকে বেরিয়ে এলো তার হাতে হাতকড়ি লম্বা খড়গ। সে মিনিট পাঁচেক আমার ক্রিয়াদি দেখলো এবং এক ছুটে বাইরে বেরিয়ে গেল। সেই থেকে উপদ্রব অনেক কমে গেল এবং ঘণ্টা চারেকের যজ্ঞ সম্পূর্ণ করার পর অশান্ত পরিবেশ সম্পূর্ণ একটা পবিত্রতায় ভরে উঠল। যাই হোক, এই কথাগুলো তারানাথ বলছিল আমাদের দিকে তাকিয়ে। সত্য সাধনের মধ্যেকার আচ্ছন্ন ভাবটা এখনো যায়নি, কিন্তু এখন সে বিপদমুক্ত। তারানাথ তার কাঁধে হাত রাখল, বলল, সত্য সাধন, তোমার গৃহে স্বয়ং দেবীর বাস। উনি তোমার গড়া মূর্তিতে প্রতিষ্ঠিত। ওনার আশীর্বাদে তুমি নবজীবন লাভ করেছো, বুঝলে? আড়ম্বর করে বুঝার চাইতে ভক্তি সুধায় অধিক তুষ্ট হন তিনি। পরদিনই আমরা কলকাতার উদ্দেশ্যে ফিরলাম, কিন্তু তারানাথের সঙ্গে সচক্ষে দেখা ওই অভিজ্ঞতা কখনো ভুলতে পারিনি।